হ্যাঁ, আচ্ছা। ও, তারপর কেন? না না, মানে ঠিক আছে। হ্যাঁ, আমি দেখছি। ঠিক আছে। কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ফোনটাকে পেছনে লুকিয়ে রাখলে কেন তুমি? কি ব্যাপার? ফোনটা দেখাও। না স্যার, আমার পঙ্কজ, ফোনটা দেখাও। আমি বলছি ফোনটা দেখাও। নম্বর ডিলিট করে দিয়েছ? হ্যাঁ, কি ব্যাপারটা কি? আজকাল তোমার ইন্টারন্যাশনাল কলস অনেক আসছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কলস অনেক অ্যাটেন্ড করছো। কি ব্যাপার? মজা করছেন না স্যার? আমার মুখ দেখে কি মনে হচ্ছে যে আমি মজা করছি? হ্যাঁ না স্যার, আসলে ওই স্ক্যাম কল ছিল স্যার। সবারই তো আসে, তাই আমারও। স্ক্যাম কল আমাদের সবার আসে, কিন্তু কেউ স্ক্যাম কলে 5 মিনিট ধরে কথা বলে না। সবাই নম্বরটা ব্লক করে দেয়। তোমার মতো না। স্যার, ও বারবার ফোন করছিল, তাই আমি একটু মজা করছিলাম, টাইম পাস করছিলাম স্যার। একজন সিআইডি অফিসারের কাছে এত সময় আছে? হ্যাঁ, কাউকে বললে বিশ্বাস করবে না সে। স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? আরে স্যার, সিআইডিতে আজকাল হচ্ছেটা কি? আমরা একে অপরকে কেন সন্দেহ করছি স্যার? সিআইডি অফিসারের ক্ষেত্রে সন্দেহ দিয়েই শুরু হয়, সত্যিটাকে প্রমাণ করার জন্য। একটা কাজ করো, তুমি বলো সত্যিটা কি। হ্যাঁ, আমি তো বার করেই নেব, বুঝেছো? আরে স্যার, এসব কি করছেন আপনি? যতক্ষণ না পর্যন্ত এসিপি স্যারের কেসটা সলভ না হবে, ততক্ষণ পর্যন্ত এখানে প্রত্যেকে সন্দেহের আওতায় আছে। কেউ তো আছে আমাদের মধ্যে যে বেঈমান। হ্যাঁ, এই কেসটাকে সাইডে করে দাও, নতুন একটা কেস আসছে। ইয়েস স্যার। কি স্যার, কঙ্কাল কিছু বললো আপনাকে? অভিজিৎ, এর চেস্ট বোন আর পেলভিক বোন, এই দুটোকে দেখে মনে হচ্ছে কঙ্কালটা মহিলার। কারণ পেলভিক বোন আর চেস্ট বোন মেল আর ফিমেলদের আলাদা আলাদা হয়। আর হ্যাঁ, এর মাথার ওপর একটা আঘাতের চিহ্ন আছে, গভীর আঘাতের চিহ্ন। আচ্ছা, এই আঘাতই ওর মৃত্যুর কারণ নয় তো? না, এটা এখন বলতে পারবো না যে এর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে, কিন্তু হতে পারে একে মারবার পর যখন পোঁতা হয়েছে তখন ওর মাথায় পাথর লেগেছে আর তার থেকে ক্ষত হয়েছে। এটা বলতে পারবো না যে এই আঘাতের যে চিহ্ন আছে তার কারণেই ওর মৃত্যু হয়েছে, সেটা ল্যাবে গেলেই বোঝা যাবে। স্যার, এই হলো রোড রিপেয়ারের কন্ট্রাক্ট পেপার স্যার। আর কন্ট্রাক্টরের নাম হলো সুকেশ। সব পারমিশন আছে স্যার ওর কাছে। স্যার, গতকালই কাজ শুরু করেছিল ইন্টারনেট কেবলের জন্য, আর ডিগিং শুরু করতেই এই স্কেলেটনটা পাওয়া গেছে। সচিন, এই কন্ট্রাক্টরের পুরো ডিটেলস বার করো। ডক্টর, কিছু জানতে পারা যাবে কতদিন ধরে পড়ে আছে এখানে? দয়ায় সফট টিস্যুস আর কার্টিলেজ তো একদম শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে লাশটা পোঁতা হয়েছে 1 বছরের বেশি হয়ে গেছে। প্রায় 1 বছর ধরে এখানে পোতা আছে, কিন্তু কেউ জানতেও পারিনি। এর মধ্যে কোনো সিভিল কাজ হয়নি নাকি এখানে? স্যার, আমরা এখানকার লোকের সাথে কথা বললাম, জানতে পারলাম যে 1 বছর আগে ড্রেনের কাজকর্মের জন্য ঠিক এখানেই মাটি খোঁড়া হয়েছিল। কৃত্তিকা, তুমি খোঁজ নিয়ে দেখো তো যে রোডটা কবে থেকে শুরু হয়েছিল আর কতদিন পর্যন্ত খোলা ছিল। এক্স্যাক্ট ডেটটা খোঁজ নিও, হয়তো সেই সময়ই একে এখানে পোঁতা হয়েছিল। ওকে স্যার। আর সচিন, মিসিং পার্সনদের রিপোর্ট চেক করে দেখো তো যে ওই সময় কতজন লোক নিখোঁজ হয়েছিল। হতে পারে এই ডেড বডি আমাদের চেনা কারো, তাতে আইডেন্টিফিকেশনের সুবিধে হবে। ইউ আর রাইট স্যার। ডক্টর, আপনি বলতে পারবেন এর বয়স কত? আরে ভাই, দয়া আগে একে ল্যাবে যেতে দাও, তারপর সব কিছু জানা যাবে। এর মৃত্যুর কারণ, এর বয়স
কেন মরেছে, কি ব্যাপার, সবকিছু জানা যাবে। আমাকে তো বাইরে বের করো ভাই। হ্যাঁ, হ্যাঁ দয়া, ভাই ওই পুরবীর ব্যাপারে বলার ছিল। ওর ব্যাপারে ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু করেছিলাম। ওর পুরো ডিটেলটা আমি চেষ্টা করছি জানার। আসলে বারবোজা প্রথমে পুরবীর সঙ্গে মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করেছিল, আর পুরবী আমাদের কাউকে এটা বলেনি। যাই হোক, সবার হিস্ট্রি তো বের করতেই হবে। আমি করছি তোমাকে ফোন একটু বাদে। ওকে। স্যার, হ্যাঁ, আশেপাশের লোকজন ঠিক ডিটেলস দিয়েছিল। 1 বছর আগে ঠিক এই মাসেই এই রোডের কাজ শুরু হয়েছিল। আমি এই কাজের ডিটেলস সচিন স্যারকে পাঠিয়ে দিয়েছি। কীর্তিকা, একটা কাজ করো, গত বছর এই কন্ট্রাক্টটা এখানে কে পেয়েছিল সেটা জানার চেষ্টা করো। ওকে স্যার। আর কন্ট্রাক্টর আর ওখানে যারা কাজ করেছে তাদের জিজ্ঞাসা করো এটা কি করে সম্ভব যে তখন এখানে যে কোনো লাশ আছে কেউ জানতেই পারেনি। ইয়েস স্যার। স্যার, স্যার এই কৃত্তিকার দেওয়া ডেট অনুযায়ী 1 সপ্তাহ আগে সব মিসিং রিপোর্ট চেক করেছি। এই হলো 12 জন মহিলার মিসিং রিপোর্ট। এর মধ্যে 8 জন মহিলা ফিরে এসেছে, কিন্তু 3 জন এখনো মিসিং, আর একটা কেস ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ ডক্টর। বোন ডেনসিটি আর কোলাজম থেকে জানতে পারা যাচ্ছে যে ভিকটিম ইয়ং ছিল। কত বয়স হবে এর? বোন ইনফ্রারেড দিয়ে কনফার্ম করা যাচ্ছে যে এর বয়স 27-28 বছর। মিসিং ওম্যানের লিস্টে এই বয়সের কেউ আছে? স্যার, যারা মিসিং হয়েছে তার মধ্যে একজনের বয়স 45 বছর, একজনের 15, কিন্তু সুরুচির বয়স 28 বছর স্যার। আর ওর মা মিসিং রিপোর্ট লিখিয়েছিল, আর ডোমেস্টিক ভায়োলেন্সেরও কমপ্লেন ছিল। আর স্বামীর নাম হলো পরম। স্যার, কিন্তু পরমের তো অনেক আগেই শাস্তি হয়ে গেছিল। 6 মাস আগেও জেলে গেছিল। কিন্তু স্যার, ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে সুরুচির কোনো খোঁজ পাওয়া যায়নি। বেঁচে আছে না মরে গেছে বলা যাচ্ছে না। আচ্ছা, এই কঙ্কালটা সুরুচির না তো? হতেও পারে। হতে পারে যে পরম নিজের ওয়াইফ সুরুচিকে মেরে বডি ডাম্প করে দিয়েছে, আর কাউকে এটা ডিসক্লোজ করেনি যে বডি কোথায় আছে। পরম, দেখা করতে হচ্ছে এই পরমের সঙ্গে। বডি কথা বলে পরম, কিন্তু তোমার ওয়াইফের বডি তো কখনো পাওয়াই যায়নি। তাহলে কথা বলতো কি করে? কেস রিপোর্টস আর এফআইআর দেখেছি আমরা। নিজের ওয়াইফকে খুব মেরেছিল। হ্যাঁ স্যার, আমি হলাম সেই পাপী। আমি খুব টর্চার করেছি ওয়াইফের ওপর। নেশাগ্রস্ত অবস্থায় আমি খুব মারতাম ওকে। 2-3 বার তো বেচারি মরতে মরতে বেঁচে গেছে। স্যার, আমার মনে হয় আমার মতো মানুষের কাছে এই শাস্তিটা যথেষ্ট নয়, ফাঁসি দিয়ে দেওয়া উচিত। কি অদ্ভুত কথা! মনে কি পরিবর্তন, নাকি এটা আবার নতুন কোনো ড্রামা তোর? নিজের স্ত্রীকে মেরে ফেলার পর নাটক হচ্ছে? আমি মেরেছি ওকে? স্যার, আপনার কোনো ভুল হচ্ছে। আমি ওকে মারিনি স্যার। আমি মানছি যে ওকে অনেক টর্চার করেছি, ওর গায়ে হাতও তুলেছি, যার জন্য ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর ওর মা আমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছে। আচ্ছা, রাতের অন্ধকারে বডিটাকে সরিয়ে ফেলুনি? আমি ওর বডিটা কোনোভাবেই সরাইনি। আর আমি কেনই বা সরাবো? ওটা তো আমার মনে হয় যে আমাদের ঝগড়ার কারণেও বাড়ি ছেড়ে চলে গেছে, আর এখন আমাকে দোষ দিচ্ছে। কিন্তু আমার সেটা নিয়েও কোনো কষ্ট নেই। আমি এত বড় অন্যায় করেছি, শাস্তি তো পেতেই হবে, তাই না? তুই কি শপথ নিয়েছিস খালি মিথ্যে বলবি, আর মিথ্যে ছাড়া কিচ্ছু বলবি না? স্যার, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আর আমি মিথ্যে কেন বলবো আপনিই বলুন। আমার বউ টাকা আর গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়, আর ওর মা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে, আর আপনার আমাকে ধরে এখানে নিয়ে এলেন। না আমি আমার বউকে পেলাম, না টাকা, না গয়না। আর ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে তো আমাকে শাস্তি পেতেই হতো। আমি কেন কারোর প্রাণ নেব বলুন? আপনারাই বলুন। তোর বইয়ের লাশ আমরা রাস্তার নিচ থেকে খুঁড়ে বের করেছি, আর এখন চিৎকার করে বলছিস ওর ওপর কতটা অত্যাচার হয়েছে আর কতটা আঘাত লেগেছে ওর হাড়ে। আর এর সব রিপোর্ট আমাদের কাছে আছে। ওর মা যে মিসিং কমপ্লেন্ট করেছিল তার ডেট আর যেদিন মার্ডার হয়েছিল সেই ডেট, দুটোর মধ্যে মিল রয়েছে। বুঝতে পেরেছিস তুই? বডিটা তুমি মাটিতে পুঁতে দিয়েছিলে, তাই তো? না স্যার, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তো ভেবেছিলাম ও গয়নাগুলো নিয়ে অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে, আর ওর সাথে আনন্দে আছে। কে মারলো ওকে? তাহলে কে মারবে ওকে? দেখ, সত্যি সত্যি বল, না হলে। স্যার, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি আমার বাবা মার দিব্যি দিয়ে বলছি স্যার, আমি মারিনি ওকে, আমি মারিনি। কোর্ট যদি আমাকে ফাঁসিও দিয়ে দেয় তারপরেও বলবো যে আমি ওকে মারিনি স্যার। আপনাদের একটা অনুরোধ করছি স্যার, আমি তো আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি।
কিন্তু যে শয়তানটা ওকে মেরেছে তাকে প্লিজ ধরুন স্যার, প্লিজ। এই মা, তুমি ভাবে মন খারাপ করো না। তুমি কৃতিকা, কন্ট্রোল ইয়োরসেলফ, ইটস ওকে। তুমি প্লিজ কেঁদো না, প্লিজ। কৃতিকা, ইটস ওকে। হ্যাঁ স্যার। এই তাড়াতাড়ি হাত চালা। লাস্ট প্রজেক্টে যে কাজটা নিয়েছিলাম তোরা তো একবারে ঝুলিয়ে দিয়েছিলিস। হ্যাঁ, জানিস কত সময় নষ্ট হয়েছে? ভিত পুজো করে তবেই আমরা কাজটা শুরু করেছি। তাড়াতাড়ি শেষ কর, 2 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। একে কোথাও দেখেছেন? কে? কোনো হিরোইন নাকি যে চিনে ফেলবো? একটা ফটো নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছে। আরে কাজ করতে দাও না আমাদের। সময়ে কাজ শেষ করতে না পারলে পেনাল্টি দিতে হবে। তোমাকে তো এমনিতেই পেনাল্টি দিতে হবে যদি সিআইডি থেকে কিছু লুকিয়ে রাখো। সিআইডি? সিআইডি হোক, ইডি হোক, আর সিবিআই হোক, আমার সঙ্গে কি যোগাযোগের? গভর্নমেন্টের কাজ করছে, আমাদের পারমিশন নেওয়া আছে, আমার কি যোগাযোগ? হ্যাঁ এইসবে, হ্যাঁ যত ঘুষ নেবার ধান্দা। তোকে তুলেই নেবো। সিআইডি ঘুষ নেয় না, বল যা জিজ্ঞেস করছে। এ বুড়ো, এ বিল্লু, বিটু, দেখ আমার সঙ্গে কি করছে। দেখুন, সিআইডির সাথে চ্যালেঞ্জ নিলে পরিণাম খুব খারাপ হবে। আরে আরে আরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে এরা তোদের টাকা দেয় না, আমি দিই তোদের। ধর ওদেরকে, ধর। গায়ে হাত দিয়ে সিআইডি কে চ্যালেঞ্জ করবে না। পরিস্থিতি যেমনই হোক দয়া, আমরা এক ছিলাম, এক থাকবো। লাশ, লাশ। এক বছর আগে যে সাইটে তুই কাজ করেছিলিস সেখান থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে, আর আজকে আরো একটা কঙ্কাল পাওয়া গেছে, আর এটাও তোরই সাইট। স্যার, আমি সত্যি কিছু জানি না। প্রথমে সব অপরাধীরাই এই বলে যে আমি জানি না। শহরের বিভিন্ন জায়গায় খোঁড়া আছে, কিন্তু কঙ্কাল শুধুমাত্র তোর সাইড থেকে বেরোলো কেন? স্যার, সৎ শ্রীনগরের কাজ 1 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। পুরো 1 সপ্তাহ বন্ধ ছিল। আমার তো অর্ডারও আটকে গিয়েছিল। স্যার, ওই 7 দিন আমি ওই সাইটে যাইনি, আমার লোকজনও সাইটে যায়নি। আচ্ছা, আর আজ যে কঙ্কালটা পাওয়া গেল সেটার ব্যাপারে তুই কি বলবি? স্যার, যে সাইটে আপনি কঙ্কাল পেয়েছেন ওই সাইটে আজকেই আমাদের প্রথম দিন ছিল। এর আগে কখনো কোনোদিন যাইনি ওখানে আমরা। তাহলে নিজের লোকদের উস্কালি কেন, আর আমার টিমের উপর হামলা কেন করলে? স্যার, আসলে আমাদের ঠিকাদারদের মধ্যে কাজের জন্য ঝগড়াঝাটি হয়েই থাকে। আমি ভেবেছিলাম রতন ঠিকাদার আমাদের কাজ বন্ধ করার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে। স্যার, জানতে পারলাম যে রতনের লোকেরা সাগরের সমস্ত কন্ট্রাক্ট বন্ধ করে কাজগুলো নিয়ে নিত, আর এই রতনের লোকেরা 4 মাস আগেই গান্ধীনগর রোডেই কাজ করেছে। যদি এর কথাটা মেনেই নি যে ও সত্যি কথা বলছে, তাহলে হতে পারে ওরাই এই লাশটাকে ওখানে পুঁতে দিয়েছে। হতে পারে,
এই রতনের সব ইনফরমেশন চাই আমি। হ্যাঁ স্যার। আর গিয়ে জানো যে ওই সময় রতন বা অন্য কেউ ওখানে কি আদৌ কাজ করছিল। শিওর স্যার। আর হ্যাঁ, ওই ফরেন্সিকে অন্য স্কেলেটনটার কি হলো, কোনো ইনফরমেশন? একটা ব্যাপার তো একদম কনফার্ম হয়ে গেছে যে এই যে প্রথম কঙ্কালটা সুরুচি নামের মহিলার, আমরা এর ডিএনএ আর ওর মায়ের ডিএনএ সঙ্গে ম্যাচ করিয়ে কনফার্ম হয়েছি। আর এই দ্বিতীয়টা? হ্যাঁ, আর দ্বিতীয় কঙ্কালটা একজন পুরুষ মানুষের যার বয়স 30-31 বছর, আর এর মৃত্যু হয়েছে 4 মাস আগে। আমি বলছি কেন এরকম বললাম। এই দেখো, এখানে কিছু টিস্যুস দেখা যাচ্ছে, আর এই দেখো এখানে কার্টিলেজও রয়েছে। এই টিস্যুস আর কার্টিলেজের উপস্থিতি এই কথাটা প্রমাণ করছে যে এই লোকটির মৃত্যু 4 মাসের বেশি হয়নি। এই দুটো কেসের মধ্যে কিছু মাসের জন্য কাজ বন্ধ ছিল, তাহলে হয়তো সেই সময় কিলার বডি ডাম্প করেছে। আর কাজ বন্ধ থাকার দরুন কেউ এটা জানতেও পারেনি যে কেউ বডিগুলোকে ওখানে ডাম্প করে গেছে। ডক্টর, আপনার মতে এই দুটো কেসের কি সিমিলারিটি আছে? একটা ভীষণ অদ্ভুত সিমিলারিটি রয়েছে। কি? এই দেখো, আমি বলছি, এই দেখো, এই এর রিবের ওপর কাটা চিহ্ন দেখছো? হ্যাঁ, ঠিক এই রকমই চিহ্ন এই দেখো এখানেও এর রিবের উপরেও আছে। এই দেখো, আমার ডাউট তখনই হয়েছে যখন আমি কঙ্কালটাকে চেক করি, কিন্তু যখন দ্বিতীয় কঙ্কালটাতেও এই চিহ্ন দেখলাম তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে এই যে কাটার চিহ্নটা এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে। আচ্ছা, এটা সিরিয়াল কিলিং এর কেস নয় তো? দুটো কেসেই সিমিলারিটি আছে, দুটো কেসেই মার্ডারের কারণ আর মার্ডার একই। আচ্ছা, এটাও তো হতে পারে যে যে খুন করেছে সে এদের চিনতো। হতেই পারে। সো ইন দ্যাট কেস এই সেকেন্ড বডিটাকেও ওইভাবে আইডেন্টিফাই করতে হবে যেভাবে ফার্স্টটা হয়েছিল। মিসিং কমপ্লেন্টের লিস্ট। অভিজিৎ, আমি অবনীর ব্যাকগ্রাউন্ড চেক করেছি, সে ইজ ক্লিন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ক্লিন তো কি হয়েছে দয়া? এখন ওর কথা বলো। সময়ের সঙ্গে কে কখন বদলে যায় কিছুই বলা যায় না। হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে ও ইউনো। আমি কল করছি পরে। কি করছিল দয়া? কিছু না স্যার, ওই ওই দুটো কেসের কাজ চলছে। মনে তো হচ্ছে না, তোমাকে এতটা তো আমি চিনি। স্যার, সেকেন্ড ভিকটিমকে আইডেন্টিফাই করার জন্য যখন আমি মিসিং কমপ্লেন্টগুলো দেখছিলাম, জানতে পারি ওর যখন মৃত্যু হয় তখন 8 জনের মিসিং কমপ্লেন্ট এসেছিল। তার মধ্যে 5 জন তো ফিরে এসেছে স্যার, আর 3 জন এখনো মিসিং। আর ওদের বয়স 31 থেকে 32-এর আশেপাশে। ওই 3 জনের ডিএনএ ভিকটিমের সঙ্গে ম্যাচ করাও, তাহলে জানা যাবে স্কেলেটনটা কার। স্যার, আমি একটা ব্যাপারে নোট করেছি। হ্যাঁ বলো। এই দেখুন, এই ডক্টর সালুকের ফরেন্সিক রিপোর্ট স্যার, আর এটা হলো ওই 3 জনের মিসিং কমপ্লেন। যদি মন দিয়ে দেখেন স্যার, তাহলে মনে হবে যে এই 31 বছরের গৌতমী ভিকটিম। কেন? আসুন স্যার, আমি বলছি। এই দেখুন স্যার, এটা হলো ডক্টর সালুকের রিপোর্ট। এতে স্কাল্পের সাইজ লেখা আছে, আর এটা হলো গৌতমের ফটো। কম্পেয়ার করুন স্যার, এই স্কাল্পটা দেখুন আর এই ভিকটিমের ফটোটা দেখুন। এই দুটো চোখের মধ্যে যে দূরত্ব আর এই যে ভেঙে যাওয়া থুতনি, একদম পারফেক্ট ম্যাচ হচ্ছে গৌতমের ছবির সাথে। আর স্যার, এই গৌতমের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আগে ও এটিএম থেকে টাকা তুলে গায়েব হয়ে যায়, আর তারপর থেকে ওকে কেউ দেখেনি। কিন্তু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে ওকে শেষবার ওখানেই দেখা গেছে। আর পুলিশ বলছে যে টাকা নিয়ে ও পালিয়ে যায় এই কারণে, কারণ ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু ফ্যামিলি এদিকে বলছে ওর সম্মতি নিয়েই বিয়ে হচ্ছিল। এই দুজন ভিকটিমের মধ্যে কোনো ক্লু? না স্যার, এমন কোনো ক্লু পাইনি যাতে করে মনে হয় যে ওরা একে অন্যকে চেনে। তাহলে গৌতম যে এটিএম এ গিয়েছিল ওই জায়গার এই সিসিটিভি ফুটেজটা দেখি। হতে পারে প্রথমে গৌতমের টাকা পয়সা লুট করে নেয়, তারপর মেরে দেয়। হতে পারে সুরুচির সঙ্গে এরকম কিছু হয়েছে। এই যে গৌতমের আঙুলে যে রিংটা আছে, মনে হচ্ছে যে এনগেজমেন্ট রিং।
ওই স্কেলিটনের ওপরে আমরা কোনো রিং পাইনি স্যার। এটা চুরিরই কেস মনে হচ্ছে। মেবি ইউর রাইট, কোয়াইট আ পসিবিলিটি। স্যার স্যার আমি দুজন কন্ট্রাক্টরের রেকর্ড চেক করেছি, সাথে শ্রমিকদেরও। কোনো ক্রিমিনাল রেকর্ড পাইনি। ওদের রিলেটেড ফ্যামিলি ফ্রেন্ডসদের কারোর উপরেই সন্দেহ হচ্ছে না। স্যার মার্ডারের যা প্যাটার্ন তাতে মনে হচ্ছে না যে কন্ট্রাক্টর আর লেবাররা জড়িত আছে। আরও একটা কথা স্যার, যে দুটো স্কেলিটন আমরা পেয়েছি, একটা এখানে শাস্ত্রীনগরে আর একটা এই গান্ধীনগরে। তাহলে এই দুটো লোকেশনের আশেপাশে যে সেলফোন টাওয়ার আছে ওখান থেকে যদি কল ডিটেলস চেক করি। রাইট, এই দুটো লোকেশনের কাছাকাছি সেলফোন টাওয়ার তো নিশ্চয়ই আছে। আর বডিগুলো কোন দিন ডাম্প করা হয়েছিল তার টেন্টেটিভ ডেটও আছে আমাদের কাছে। তাহলে সেই সময়ে করা প্রত্যেকটা ফোন কলের ডেটা কালেক্ট করতে হবে। আর সব সাসপেক্টস, সাগর, পরম, লেবার্স আর ওই ভিকটিমদেরও ফোন নম্বর আছে আমাদের কাছে। তাহলে দেখা যাক যে এদের মধ্যে কারোর নাম্বার ওই বডির লোকেশনে পাওয়া যায় নাকি না। এটা দেখুন স্যার। ফোন ডেটা দেখে কিছু জানতে পারলে? স্যার কোনো শ্রমিক বা কন্ট্রাক্টরের সেলফোন তো ডেটার সাথে ম্যাচ করছে না। কিন্তু স্যার একটা নম্বর পেয়েছি যেটা দুটো বডিরই লাস্ট লোকেশনের পাশে ছিল, আর 3 দিনই লাগাতার ওই লোকেশনেই ট্র্যাক হয়েছে। সুপার, কার নাম্বার? স্যার একটা অটো রিক্সা ড্রাইভার উমেশ নামুর। উমেশ। বাইরে আসুন। আপনারা কারা? 1 মিনিট ম্যাডাম, এইদিকে আসুন, এইদিকে আসুন। উমেশকে আপনি চেনেন? কিন্তু আপনারা কারা? আপনি এটা বলুন যে আপনার সঙ্গে উমেশের কি সম্পর্ক? আমি ওনার স্ত্রী হই। কিন্তু কি হয়েছে? দেখুন, প্রশ্ন আপনি নয় আমরা করব। আমরা সিআইডি অফিসার। সিআইডি? কি হয়েছে বলবেন তো? এই আংটিটা কোথায় পেয়েছেন আপনি? উনিই নিয়ে এসেছিলেন স্যার। বলেছিলেন নকল, 200 টাকার। মিথ্যে কথা বলেছে ও আপনাকে। এটা নকল নয়, আসল। আর যার আঙুল থেকে এই আংটিটা বার করেছে উমেশ, তার লাশ পেয়েছি আমরা। এবার বলো উমেশ কোথায়? স্যার উনি তো কাজে গেছেন। এই ব্যাপারে স্যার আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই আছে ব্যাগে। একদম চিন্তা করো না, 20-25 মিনিটেই চলে আসছি। আরে একটু ধরো, আমি এক্ষুনি কথা বলছি। আরে ভাই, এ কোন রাস্তায় নিয়ে আসলে আমাকে? আমি ফোনে কথা বলছিলাম আর তুমি রাস্তায় পরিবর্তন করে দিলে। আরে টেনশন নিচ্ছেন কেন আঙ্কেল? আমি আপনাকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম শর্টকাট রাস্তা। ভয় পাবেন না, টেনশন নেবেন না আঙ্কেল। আগে বলা উচিত ছিল না? আঙ্কেল 2 মিনিট, আমি একটু হালকা হয়ে আসছি। আরে অটোওয়ালা ভাই, মালকড়ি ছাড় বলছি না, মালকড়ি দে। আমার বউ তাড়াতাড়ি দে, দে দে। মাল পেয়েছি, আমি মজা পাই। হ্যাঁ, মাল আর খুন করতে। খুন? এই কে রে? তোর বাবা। তোমরা সিআইডি লোকরা কটা লাশ পেয়েছো? 2টো? ব্যাস, আমি 2জনকে নয় 4জনকে ওপরে পাঠিয়েছি। ওদের সাথে কি শত্রুতা ছিল? কোনো শত্রুতা নেই, কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক নেই।
ব্যাস আমার শুধু মাল দরকার ছিল। কিন্তু স্যার, যখন আমি প্রথমবার খুন করলাম না, তখন আমার দারুণ মজা হলো। মালও পেতাম, আবার মজাও পেতাম। অন্যজনের টাকা পয়সা আর জীবন নিয়ে, হ্যাঁ? কি বলেন না স্যার, আপনাদের কি মজা লাগে না আমার মতন নির্দোষকে মারতে? নির্দোষ? আর তুই সুরুচিকে কিভাবে ট্র্যাক করেছিস? তুই আগে থেকেই পেছনে পড়েছিলি ওর, না? না স্যার, আপনারা কার কথা বলছেন আমি জানি না। স্টেশনে আমার গাড়িতে উঠে বসেছিল, খুব নার্ভাস ছিল, সঙ্গে একটা ছেঁড়া ফাটা ব্যাগ ছিল, সেটাকে খুব চেপে ধরে বসেছিল। আমি বুঝতে পেরে গেছিলাম ব্যাগে অনেক মাল আছে। আর তারপর আবার কি, আর গৌতম? ও আমার অটোতে বসে টাকা গুনছিল। তারপর আর কি স্যার, আমি... আর বাকি দুজনকে কোথায় পুঁতেছিস? কি যে বলেন স্যার, শহরে জায়গা কম আছে নাকি? কত জায়গায় গর্ত খোঁড়া রয়েছে, ব্যাস শুধু সেখানে নিয়ে পুঁতে দাও। আমার ঠিক মনে নেই স্যার, আমি ভুলে গেছি কোথায় পুঁতে দিয়েছি, কিন্তু খুব মজা লাগতো স্যার। তোর খুব মজা করার শখ, তাই না? দেখবি তোর আরো মজা হবে যখন এই অপরাধের জন্য তোর ফাঁসি হবে। হ্যাঁ হ্যাঁ, চলায় আয় আয়। This case is solved. Proud of you. এবার তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারো। না স্যার, বিশ্রাম তো আমি নিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই এসিপি স্যারের কেসটা সলভ না হয়, আর যতক্ষণ না এটা জানতে পারবো যে আমাদের সিআইডি টিমে বেইমান কে, আমি নিশ্চিন্তে ঘুমোতে তো পারবো না স্যার। যখন তুমি ডিসাইড করিয়ে নিয়েছো তখন অল দ্য বেস্ট। আর যদি আমার সাহায্য লাগে, I'm just a phone call away. Thank you, sir. জনি! 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 জনি, come! জনি! জনি! লাশ! লাশ! আমি প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে বেরোই আর আমার সাথে জনি থাকে। জনি কখনো এদিক ওদিক দৌড়াতে থাকে। ও দৌড়ে সোজা এদিকে চলে এলো আর আমি ওর পেছনে দৌড়াতে থাকলাম, আর এসে দেখলাম। লোকটাকে দেখতে পেয়েছিলেন? না, অন্ধকার ছিল আর ও সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। এমন কিছু বিশেষ দেখিনি যে আমি ওকে নোটিস করতে পারবো। কৃতিকা ম্যামের স্টেটমেন্ট নাও। হ্যাঁ স্যার। আপনি কখন দেখেছিলেন ওনাকে? ডক্টর সালনকে সেম মোড অফ অপারেন্ডি মনে হচ্ছে, কিন্তু এবারে শরীর থেকে মাথাটা উধাও। না, সেরকম মনে হলেও দেখতে একরকম, কিন্তু আসলে তা নয়, একটু আলাদা। উমেশের আগের 4টে কেসে কিন্তু এরকম হয়নি। এখানে মাথাটা শরীরের থেকে আলাদা। উমেশের উদ্দেশ্য শুধু টাকা কামানো, এটা অন্য কোনো ব্যাপার। বডির টেম্পারেচার আর রাইগার মর্টিস বলছে যে একে খুন করা হয়েছে 5-6 ঘন্টার বেশি আগে নয়। স্যার, আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যিনি আমাদেরকে জানিয়েছিলেন, আর আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করলাম, ওরা কিছুই বলতে পারলো না। আর আশেপাশে তো কোনো সিসিটিভি ক্যামেরা আছে বলে মনে হচ্ছে না। সচিন, উমেশ তো আমাদের কাস্টাডিতে আছে। ও তো একবারও বলেনি যে এই ক্রাইমে ওকে হেল্প করার জন্য ওর কোনো পার্টনার বা অন্য কেউ আছে। কিন্তু স্যার, এটাও তো হতে পারে যে উমেশ আমাদের কাছে কিছু লুকিয়ে গেছে। আর এমনিতেও এই কেসটা বেশ জটিল ছিল। হতে পারে উমেশের এই প্যাটার্নটাকে খুনি নকল করেছে, ভেবেছে মাটিতে লাশ পুঁতে দেবে আর পুরো সন্দেহ উমেশের ওপরে পড়বে আর আমি বেঁচে পালিয়ে যাব। হতে পারে।
সালকা স্যার, শুধু ধর থাকার জন্য ভিকটিমকে চেনা একটু মুশকিল হবে, তাই না? কিচ্ছু মুশকিল হবে না। সচিন, আমাকে তুমি চেনো না? ডেড বডি আমার সঙ্গে কথা বলে। এর কলার বোন দেখো, এর কলার বোন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি জোর দিয়ে বলতে পারি যে এই মেয়েটির বয়স 25 থেকে 30 বছর। ব্যাস, এখন আমি একে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি, চেক করব, ওখানে গিয়ে দেখা করবে, সেখানেই বলবো। ওকে। বস, ভিকটিমের মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে, অ্যাসফিক্সিয়েশনের জন্য। আমার মনে হচ্ছে কেউ একে প্রথমে গলা টিপে খুন করেছে আর তারপর মাথাটা শরীর থেকে আলাদা করেছে। ভিকটিমের ব্যাপারে আর কিছু জানা গেল যার থেকে আমরা ওর ব্যাপারে জানতে পারি? ইয়েস স্যার, বডি স্ক্যান করে জানা গেছে যে ভিকটিম একজন ক্যান্সার পেশেন্ট ছিল, আর সেটাও ভীষণ রেয়ার কাইন্ড অফ স্পাইন ক্যান্সার। ওর কেমোথেরাপিও চলছিল। এই দেখুন স্যার, ওর চেস্ট এক্সরে করে জানতে পারা গেছে যে এখানে পোর্ট লাগানো ছিল, যার মাধ্যমে ড্রাগ দেওয়া হতো, আর ওর ব্লাড আর টিস্যুতে কেমো ড্রাগের ট্রেসও পাওয়া গেছে। আঘাত লেগেছে, তার মানে সার্জারি তো হয়েছে। আর এটা যখন রেয়ার ধরনের ক্যান্সার, তার মানে এমন কোনো হসপিটালে ট্রিটমেন্ট চলছিল যেখানে সব স্পেশালিস্টরা থাকবে। রাইট। ওখান থেকে আমরা এর আইডেন্টিটি জানতে পারি, জানা যেতে পারে যে কে। কীর্তিকা, তুমি স্পাইন ক্যান্সার স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করো। শিওর স্যার। আর একটা কথা, গার্গী, এই দেখুন, এই হিউম্যান ফ্লেশের টুকরো আমি এই ভিকটিমের পেটের মধ্যে পেয়েছি। কি? মাংসের টুকরো? হ্যাঁ, মাংসের টুকরো। আর ডিএনএ টেস্ট করে জানতে পেরেছি যে এই মাংসের টুকরো এই ভিকটিমের নয়। আর এই ভিকটিমের হাতটা দেখুন, এটা একটা আঁচড়, কোনো আঘাতের চিহ্ন। এটা দেখে মনে হচ্ছে যে ভিকটিম নিজের প্রাণ বাঁচানোর জন্য খুব স্ট্রাগল করেছে। এটা তারই চিহ্ন। হতে পারে যে এই স্ট্রাগলের সময় ভিকটিম কিলারকে অ্যাটাক করেছিল, আর এই হিউম্যান ফ্লেশ আসলে তারই। রাইট বস। আমরা ওই ভিকটিমকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু ওই খুনিকে কিছুতেই ছাড়বো না। খুব তাড়াতাড়ি ওকে গ্রেপ্তার করব। হ্যালো স্যার, ভিকটিমকে আইডেন্টিফাই করা হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি সার্জন অনকোলজিস্টের সাথে কথা বলে নিয়েছি। স্যার, ভিকটিমের নাম হচ্ছে গীতা, এজ 29। আমি সব ডিটেলস ফরওয়ার্ড করে দিচ্ছি। স্যার, ভিকটিম খুব ভালো জায়গাতেই কাজ করতো, আর ওর ফ্যামিলি দিল্লিতে থাকে। আমি ওর ফ্যামিলি, ফ্রেন্ডস আর কলিগের সাথে কথা বলেছি। কিন্তু স্যার, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওর ফ্যামিলি রোগের ব্যাপারে কিছুই জানে না। হসপিটালের লোকজন বললো কোনোদিন কেউ দেখা করতে আসেনি। এই যে স্যার, এটাই। অদ্ভুত ব্যাপার তো বটেই। এত বড় একটা অসুখ হওয়া সত্ত্বেও ও কাউকে কিছু বললো না কেন? দেখা যাক। মনে হয় কারেন্ট নেই। এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে না এখানে কোনো স্ট্রাগল হয়েছে বা হাতাহাতি হয়েছে। সবকিছু নর্মাল লাগছে। হ্যাঁ স্যার। কিন্তু তাও জায়গাটা ভালো করে খুঁজে দেখতে হবে। দেখো, হয়তো এমন কোনো ক্লু পাওয়া যেতে পারে, কোনো হাতিয়ার, কোনো ডকুমেন্টস, যা হোক, যেটা আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। হ্যাঁ স্যার। বলো কৃত্তিকা। এই দেখুন স্যার, গীতার ডায়েরি।
এখানে সমস্ত কেমোর ডিটেলস আছে। আর একটা কথা বারবার লিখেছে যে কারোর কাছ থেকে সিম্প্যাথি গেইন করতে চায় না, কাউকে কষ্ট দিতে চায় না। আর এই দেখো সব মেডিকেল বিলস আর সার্জারি 7 লাখের বিল। কেমোর 1.8 আর রেডিয়েশনের এস্টিমেট করেছে 5 লাখ। সার্ভিস করে এসব ম্যানেজ করতো কি করে ও? স্যার সিএ যখন ইন্স্যুরেন্স তো হবেই। না, এই দেখো কোম্পানি ওর ইন্স্যুরেন্স রিজেক্ট করে দিয়েছিল, ইন্স্যুরেন্স পাইনিও। স্যার এটা কি হতে পারে যে গীতা কোনো খারাপ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছে আর সেই তাকে খুন করে ফেলেছে? অবশ্যই হতে পারে। একটা কাজ করি বরং, হ্যাঁ স্যার। ওর অ্যাকাউন্টস ডিটেলস বের করো আর পাশাপাশি কল ডিটেলসও চেক করো, দেখো সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। অভিজিৎ অবনীর ব্যাপারে তো এটা জানতামই না যে ওর মোবাইল নাম্বার অনেকবার চেঞ্জ করেছে। আচ্ছা, আর কতজন সন্দেহের তালিকায় থাকবে? আমি কল করছি তোমাকে। কি হয়েছে স্যার, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কি জানতে পেরেছো গীতার ব্যাপারে? স্যার গীতার ফাইন্যান্সিয়াল রিপোর্ট চেক করেছি আমরা। ওর মাথার ওপর অনেক ধার ছিল, কিন্তু সন্দেহ করার মতো নয়। বন্ধু থেকে, কালিগের থেকে, সবার থেকে টাকা নিয়েছিল। আর স্যার কল ডিটেলস চেক করেছি, যেদিন ও মারা যায় এই একটা নাম্বারে 8 বার ফোন করেছিল, কিন্তু উনি ফোন ধরেননি। নাম্বারটা কার? ওর বস স্যার, হরিশ। হরিশ? বলুন তো কাল রাত আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম, একাই ছিলাম, একটা ভিডিও কনফারেন্সে কথা বলছিলাম। আপনি জানেন যে আপনার এমপ্লয়ি গীতা কাল রাতে খুন হয়েছে? হোয়াট? ওর বডি এই অবস্থায় পাওয়া গেছে। মাই গড, স্যাড, ভেরি স্যাড। গীতা খুব ট্যালেন্টেড ছিল, ভেরি ট্যালেন্টেড। ও প্রথমবারই সিএ ক্লিয়ার করেছিল, আর যবে থেকে ও আমার ফার্ম জয়েন করেছিল আমি ওকে গাইড করতাম, আর আমি ওকে নিয়ে গর্বিত ছিলাম। ওর সামনে একটা ব্রাইট ফিউচার ছিল। কি করেছে সব? এখনো তো জানা যায়নি কে করেছে, কিন্তু এটুকু জানা গেছে যে ওর মৃত্যুর আগে ও 8 বার একটা নাম্বারে কল করেছিল, সেটা আপনার। আমি জানি, আমি একটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিলাম স্যার, খুব ডিফিকাল্ট। এমনিতে গীতা আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু ও আমাকে ভালোবেসে ফেলেছিল, আর ওর এই ভালোবাসা অবসেশনে পরিণত হয়েছিল। আপনারা বুঝতেই পারছেন, একটা প্রফেশনাল রিলেশনশিপে বাউন্ডারিও থাকে। আমি আমার ওয়াইফকে চিট করতে পারবো না, আর এই জন্যই আমি গীতার আনঅফিসিয়াল কলগুলো ধরছিলাম না। দ্যাটস ইট। স্যার অফিস টিম থেকে জানতে পারলাম যে উনি কনফারেন্স কলে ছিলেন। কি মনে হয় সচিন? স্যার সবকিছু এত নিট আর ক্লিন, এই ব্যাপারটাই আমাকে একটু ভাবাচ্ছে। এক্স্যাক্টলি, বাট প্রুফ? এক মিনিট, হাতে কি হয়েছে? এটা কিছু না, আমি একটা কাজে কিচেনে গিয়েছিলাম, আর সেখানেই এটা পুড়ে গেছিল। কিচেনে কাজ করতে গিয়ে পুড়ে গেছে? এক মিনিট, কি করছেন আপনারা? এক মিনিট, জানতে পেরে যাবেন। আরে কিন্তু এটা কি? হ্যাঁ, এটা ডগ বাইট। এটা একটা রাস্তার কুকুর কামড়ে দিয়েছিল আমাকে, বুঝলেন? আগে এটা ডিসাইড করুন যে কুকুর কামড়েছে না পুড়ে গেছে। কি করছেন আপনারা? আপনাদের ধারণা আছে আমি কে? আমি এক্ষুনি আমার উকিলকে কল করছি, আর সিআইডির বিরুদ্ধে। মিস্টার হরিশ, আপনার এগেনস্টে আমাদের কাছে বেশ স্ট্রং এভিডেন্স আছে। আপনার যে আহত হাত, এর এই ফ্লেশ জানেন আমরা কোত্থেকে পেয়েছি? গীতার পেট থেকে, আর তার ডিএনএ ম্যাচ করাবো আমরা। এর থেকেও স্ট্রং প্রমাণ চাই আপনার? তার থেকে ভালো হবে সবকিছু পরিষ্কার খুলে বলুন। আমি বললাম না আমি কিচ্ছু করিনি, আপনারা বুঝতে পারছেন না কেন?
আমি একটা প্ল্যান বানিয়েছিলাম, একদম ফুল প্রুফ। আমি ফার্মের অ্যাকাউন্টের টাকা একটা অন্য ফেক অ্যাকাউন্টে ট্রান্সফার করছিলাম। প্ল্যান এরকম ছিল যে আমি সেই অন্য ফেক অ্যাকাউন্টে 100 কোটি ট্রান্সফার করার পরে আমি বিদেশে চলে যাব। কিন্তু সেই সুপার ট্যালেন্টেড গীতা, আমি জানি না কিভাবে ও এই প্ল্যানটা জানতে পেরে গিয়েছিল। ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। 50 কোটি টাকা চাইছিল। ওর ট্রিটমেন্টের জন্য এটা লাগতো। ওর পেরেন্টসও আছে যাদের জন্য ও কিছু করতে চাইছিল। ও আমাকে বলল ওর রেয়ার ক্যান্সার আছে, ও মরে গেলে বাবা মার জন্য কিছু টাকা রেখে যাবে। এখন এতগুলো টাকা আমি ওকে কি করে দিতাম? কিন্তু তার জন্য তুমি গীতাকে কেন মারলে? না, আমি ওকে মারতে চাইছিলাম না। ও আমাকে বারবার কল করছিল। ও আমাকে অনেকবার কল করেছিল। আর আমি যখন ওর কল রিসিভ করিনি, ও আমার বাড়িতেই চলে এসেছিল, আমাকে হুমকি দিয়ে গিয়েছিল। আমি কি করতাম? ওকে দিয়ে দিতাম 50 কোটি? না, কখনোই না। আমার কাছে আর কোনো রাস্তা বাকি ছিল না। তো আমি ওকে মেরেই ফেললাম। ও মরে গেল। তখন আমার মনে হলো যে আমি একটা খবর দেখেছিলাম সিরিয়াল কিলারের। ও ধরা পড়ে গিয়েছিল, কিন্তু ও রাস্তার খোঁড়া গর্তে ডেড বডিগুলো পুঁতে দিত। আমি ভাবলাম আমিও গীতাকে এভাবে পুঁতে দেব, কেউ কিছু জানতেও পারবে না। আর দোষী হিসেবে ওই অটো ড্রাইভারকেই সবাই দোষ দেবে। তুমি সত্যিই খুবই নীচ মানুষ। প্রথমে চুরি, তারপর সেই চুরিকে লুকোনোর জন্য খুন। সিআইডির হাত থেকে কেউ বাঁচতে পারে না। এবার বাকি জীবনটা তোমাকে জেলে কাটাতে হবে।